হামের উপসর্গে ফরিদপুর ও সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর। ঈদের পর নতুনভাবে বাড়তে পারে প্রাদুর্ভাব, ছুটির গণজমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর শঙ্কা। জাতীয় নির্দেশিকা বানিয়ে সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবানরা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে আজও ঘরমুখ অনেকে। গ্রামে যাই একটু আত্মীয় স্বজন তাদেরকে দেখতে বা ভালো মন্দ জিজ্ঞাসা করতে, সবার খোঁজ খবর নিতে। ঈদের কদিন গেলে একটু ভিড় কম হয়, সুবিধা হয় এজন্য। আজকে যাওয়ার কারণ অনেকে কালকে কুরবানি দোকানপাট করে যাইতে পারে না, আজকে মাংস লয়ে যাইতেছে। রাজধানী ও আশেপাশের এলাকা থেকে আড়ত ও ট্যানারিতে যাচ্ছে কাঁচা চামড়া। দর পতনের ধারা অব্যাহত, হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন। ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অবকাঠামো ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত দল। কাল প্রতিবেদন জমা দেবে কমিটি। যে কোনো সময়ের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি রুহুল কবির রিজভীর। সরকারের অবস্থানের কারণে দমন করা গেছে পশুর হাটে চাঁদাবাজি। গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অনলাইন জুয়া। ক্রিপ্টোকারেন্সিতে বেচাকেনা হচ্ছে জুয়ার ওয়েবসাইট। নজরদারি বাড়ানোর তাগিদ প্রযুক্তিবিদদের। উৎসবের ছুটিতে বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘোরাঘুরি, চিড়িয়াখানায় আগ্রহের কেন্দ্র। ভাইরাল মহিষ, ডোনাল্ড ট্রাম্প, কক্সবাজার, সিলেট পর্যটকদের ভিড়। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম এবং উপসর্গে থামছে না শিশু মৃত্যু। ২৪ ঘন্টায় ফরিদপুরে ২ এবং সিলেটে প্রাণ গেছে একজনের। হামের প্রাদুর্ভাবের শুরুর পর এ নিয়ে ফরিদপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১২৯ জন রোগী। সিলেটে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০৫ জন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী এবং স্বজনরা। হাম এবং উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। হাম পরিস্থিতির আরো খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, ২৪ ঘন্টায় তো উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? এতদিন পরেও কেন এই মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না? বিশেষায়িত ইউনিট ফরিদপুর জেনারেল হাসপাতালে, সেই ইউনিটটিতে দাঁড়িয়ে রয়েছি। যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি যে এক কথা বলতে গেলে রোগীর কিন্তু উপচে পড়া ভিড়। যে বেড শেষ হয়ে নিচের যে ফ্লোর, সেই ফ্লোরেও কিন্তু রোগীর জায়গা হচ্ছে না বলা চলে। আর আপনি যেটি জানতে চাইছেন যে এই মৃত্যুর যে কারণগুলো চিকিৎসকরা কি বলছেন, চিকিৎসকদের সাথে আমরা বেশ কয়েকবারই কথা বলার চেষ্টা করেছি। তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যারা এই হাম উপসর্গ নিয়ে বা হামের যে হাম আক্রান্ত হয়ে যে শিশুগুলো মারা যাচ্ছেন, তাদের বয়স, সবার বয়সই কিন্তু আপনার হচ্ছে ৯ মাসের নিচে। ৩ মাস ৬ মাস বয়সেরই বেশি শিশু গুরুতর অবস্থায় চলে যাচ্ছেন এবং তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন যে হামের যে টিকাটি, এই টিকাটি দেওয়া হয় সাধারণত ৯ মাস বয়স থেকে। এই যেসব শিশুরা একটু বেশি গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে এবং যারা ক্রিটিক্যাল মোমেন্টে চলে যাচ্ছে, তাদের আসলে হামের টিকা নেওয়ার বয়সটি এখনো হয়নি, এটি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই ২ হাসপাতালে কিন্তু
এখনো পর্যন্ত আপনার প্রায় 133 জন রোগী, শিশু রোগী ভর্তি রয়েছে হাম উপসর্গ নিয়ে। এবং এর বাইরেও কিন্তু ফরিদপুরের যে বেসরকারি যে হাসপাতাল রয়েছে, ফরিদপুর শিশু হাসপাতাল, আরোগ্য সদন হাসপাতাল, এই হাসপাতালগুলোতেও কিন্তু যে হামের উপসর্গ নিয়ে এবং হাম আক্রান্ত হয়ে শিশুরা চিকিৎসা নিচ্ছেন, যেটি আমাদের শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন। হিমেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদের পর আরও ভয়াবহভাবে বাড়তে পারে হামের প্রকোপ। শঙ্কার বিষয় হলো এই নিয়ে কোনো আগাম সতর্কতাও স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে এখনো দেয়া হয়নি। নিজ নিজ জেলায় ভালো চিকিৎসা না পেয়ে বেশিরভাগে হচ্ছেন ঢাকামুখী। মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণে এখনো পর্যন্ত 565 জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যা কমপক্ষে 65,000। রাব্বি শেখের ক্যামেরায় সুমাইয়া ঐশীর রিপোর্ট। বাড়ি ফেরার এই ঢলে বইছে আনন্দের বন্যা। প্রিয়জনদের সাথে ঈদ করতে এবার ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তবে বাড়ি ফেরার উচ্ছ্বাসের আড়ালেই দানা বাঁধছে ভয়ানক শঙ্কা, হামের উচ্চ প্রাদুর্ভাব। ছোট্ট আরিয়ানের বয়স মাত্র 11 মাস। শিশুটির এই ছটফট দেখে বোঝা যায় ছোট্ট শরীরটাতে কতটা অসহ্য যন্ত্রণা। এর আগে চিকিৎসা যাহা হয়েছে, চিকিৎসার মাধ্যমে এটা শরীরের ভিতরে কোনো ডক্টরই ধরতে পারে নাই। আরিয়ানের মতোই হাসপাতালে কাতরাচ্ছে আরও কত শিশু। ঢাকার বাইরে ভালো চিকিৎসা না পাওয়ায় আক্রান্তদের আনা হচ্ছে ঢাকায়। সিরাজপুর দেখাইছি, ওখানে ভালো করে হয় না। তারপরে মাদারীপুরে গেছি, মাদারীপুর দেখাইছি, কিলিংয়ে হয় না, এবার গেছি সদরে। ওখানে মাত্র 2 জন নার্স আছে, তারা পর্যাপ্ত পরিমাণে কোনো ট্রিটমেন্ট দিতে পারে না এবং হসপিটাল খুবই নোংরা। এখানে ট্রিটমেন্ট ভালোই পাচ্ছি, কিন্তু ওখানে তত পাই নাই, মানে সিট পাই নাই, আমাদেরকে এখানে পাঠিয়ে দিছে। বছর কয়েক আগেও জানা ছিল একজনের জীবদ্দশায় হাম হতে পারে একবারই, অথচ 9 মাস বয়সী সিদ্রাতুলের 1 মাসের ব্যবধানে হাম হয়েছে 2 বার। ওষুধ দিয়েছিল, বাসায় ট্রিটমেন্ট খাওয়াই সেরে গেছে। এখন আজকালকে বিগত 4 দিন যাবত জ্বর ঠান্ডা সারছে না। এখন বিশেষজ্ঞরা বলছেন পরপর 2 বছর হামের টিকা না দেয়ায় প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই একাধিকবার হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টার মতে মহামারী সতর্কতা জারি করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত। মহামারী ঘোষণা করা হলে এর অর্থ বরাদ্দ পাওয়া যেতে পারত, একটা জাতীয় একটা পরিকল্পনা, আপৎকালীন পরিকল্পনা তৈরি করা যেতে পারত, এবং এটা একটা জাতীয় নির্দেশিকা বানিয়ে সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারত। ঈদের পর হামের প্রাদুর্ভাব আরও বাড়ার শঙ্কা। তবে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কি কোনো পূর্ব প্রস্তুতি আছে? অতিরিক্ত মহাপরিচালকের দাবি, প্রাদুর্ভাব এখন কমছে, তাই জোর দেয়া হচ্ছে টিকায়। পুরো 1 মাসের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যদি কভার করে 1 মাস যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ইমিউনিটি ডেভেলপ হচ্ছে। হাম থেকে শিশুদের দূরে রাখতে করোনার মতোই আশপাশের জনকে পরতে হবে মাস্ক এবং ঘরে ফিরে ভালোভাবে হাত মুখ পরিষ্কার করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। হাঁচি কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত এই হাম। এলাকায় ভালো চিকিৎসা না হয় প্রায় সবাইকে চলে আসতে হচ্ছে ঢাকায় চিকিৎসার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ঈদের পরে হামের যেই বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, তার জন্য কতটুকু প্রস্তুত ঢাকা? তাই এখন থেকেই এলাকা পর্যায়ের হাসপাতালগুলোকে অত্যন্ত শক্তিশালী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সচেতনতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ঈদের দ্বিতীয় দিনও ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলিগলিতে দিচ্ছেন কোরবানি। প্রথম দিন কসাই সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। চলছে ঈদুল আজহার আমেজ। ঐতিহ্য মেনে পুরান ঢাকায় চলছে পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিনের বেশিরভাগ পশু কোরবানি হয় এই এলাকায়। আল্লাহর নামে কোরবানি দেব, সবাই মিলেমিশে। পুরনো ঢাকার মানুষ তো আমরা,
এই ঈদের পরের দিনে আমরা কোরবানিটা দিই। প্রথম দিন কসাই সংকটে অনেকে কোরবানি দিতে পারেননি, তারাও পশু জবাই করছেন আজ। অনেকে দুদিনই একাধিক পশু কোরবানি করেন। কসাইদেরও কাটে ব্যস্ত সময়। একটা কালকে একটা দিয়ে দিছি, কালকে হয়ে গেছে, মানে এটা মহিষ বড় একটু, এটা আজকে দ্বিতীয় দিন দিতেছি। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কসাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। মাংসটা আপনার ছাত্রা করে ফেললে তাড়াহুড়া করবে বেশি, এই জন্য আমরা ঈদের সেকেন্ড দিন করবেন এটা করি। কালকে করছি 26টা, আজকে 3টা 5টা হইল, আরও 8টা আছে। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় 3 দিন পশু কোরবানি করা যায়। রাজধানীর অনেক অলিতে গলিতেও পশু কোরবানি করতে দেখা যায় আজ। কিছুটা স্বস্তি আর নির্ঝঞ্ঝাটভাবে ধর্মীয় রীতি পালনের আশায় এ আয়োজন। প্রথম দিন একটা দিই, পরের দিন 2টা দিই। কসাইদের একটা প্রসেসে প্রবলেম থাকে, তারা জাত কসাই না, তার উপরও তারা ঝামেলা করে। ঈদের পরের দিন আর এই ঝামেলাটা হয় না। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন অনেকে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবার ঈদে বাড়ি ফেরার খবর জানাবো। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। ঈদযাত্রার ভিড় এবং ভোগান্তি এড়াতে ঈদের পরদিন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। তবে অন্যান্য সময়ের মতো বিশৃঙ্খলা বা হয়রানি নেই। যাত্রীরা বলছেন ফাঁকা রাস্তা এবং কম যানজটের আশায় ঈদের পরদিন ঢাকা ছাড়ছেন তারা। যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। তবে নির্ধারিত সময়ে টার্মিনালে বাস না আসায় অনেকেই পড়েন বিড়ম্বনায়। এদিকে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ কাউন্টারগুলোর কারণে যাত্রী কম পাচ্ছেন তারা। এদিকে ঈদের পরদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ অনেক যাত্রীদের। গ্রামে যাই একটু আত্মীয় স্বজন তাদেরকে দেখতে বা ভালো মন্দ জিজ্ঞাসা করতে, সবার খোঁজ খবর নিতে। ঈদের পরদিন গেলে একটু ভিড় কম হয়, সুবিধা হয় এজন্য। আজকে যাওয়ার কারণ অনেকে কালকে কুরবানি দোকানপাট করে যাইতে পারে না, আজকে মাংস লয়ে যাইতে আছে। আমাদের সকাল তো 2 গাড়ি গেছে, বড় সব ফুল। ঈদের পরদিন বেশি যাত্রী এবং আজকে মোটামুটি বেশ ভালো যাত্রী। টিকিট মনে করেন আপনি লোকাল ভাবে 400 টাকা নেয়, আজকে 1200-1500 এমনি চাই। আগে আমরা যাইতাম 700 টাকা 750 টাকা সাতক্ষীরায়, এখন চাই 1000 টাকা 1200 টাকা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের চিত্র আপনাদের জানাবো সহকর্মী সোমাই ঐশীর মাধ্যমে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঐশী, আজকে তো অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং অনেকে রাজধানীমুখীও হচ্ছেন, তো সব মিলে কমলাপুর রেল স্টেশনের চিত্রটা আমাদের জানাবেন। মারফি, সকাল থেকেই যাত্রীরা ঢাকা ছাড়ছেন, রেলওয়ে স্টেশনে আসছেন এবং টিকিট কাউন্টারেও বেশ ভালো রকমের আমরা যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। এখন কিছুটা কম, তবে বেশিরভাগ যাত্রী ঢাকা ছাড়ছেন। ঢাকায় ফেরার চেয়ে ছাড়ার সংখ্যাটি বেশি, কারণ বেশিরভাগ সবাই বলছেন যে ঈদের সময়ের যে প্রচণ্ড ভিড় থাকে, ঝক্কি থাকে, সেটি এড়াতেই তারা এই ঈদের পর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রত্যেকেই বলছেন যে ঈদের পরে যাওয়ার যে স্বস্তিদায়ক একটি পরিবেশে তারা যেতে পারছেন, সেই বিষয়টির কথা বারবার করে উল্লেখ করছেন তারা। একই সঙ্গে বাস কাউন্টারগুলোতেও আমি ঘুরে দেখেছি সকালে, সেখানেও ঢাকা ছাড়ছেন বেশ কিছু মানুষ। ঢাকায় ফেরার সংখ্যা বেশ কম, বেশিরভাগই যারা কর্মস্থল, যাদের অফিস শুরু হয়ে যাবে 2-1-এর মধ্যে কিংবা অন্যান্য যে কোনো প্রয়োজন, সে সমস্ত কারণে অনেকেই ঢাকা ফিরছেন ঈদের পরদিনই। তবে বেশিরভাগ মানুষ আজকে কিন্তু ঢাকা ছাড়ছেন। অনেকে ঢাকাতে কোরবানি দিয়েছেন, এরকমও দেখেছি আমরা। কোরবানি শেষ করে আসলে তারা আজকে আত্মীয় স্বজনের বাড়িতে ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছেন। টিকিট নিয়ে বেশ কিছু অভিযোগও পেয়েছি। বাস কাউন্টারগুলোতে ঘুরে আমি যেমনটা দেখেছি যে অনেকেই বলছেন যে সরকার নির্ধারিত যে দাম তার থেকে বেশি চাওয়া হচ্ছে। অনেকে আবার বলছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেনের ক্ষেত্রে যদি বলি, ট্রেন যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন বেশ ফাঁকা থাকার কথা, তবে বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে টিকিট পাননি। যারা আসলে রেল স্টেশনে এসে এখান থেকে টিকিট কাটছেন, তারা বলছেন যে ট্রেনের টিকিট ভালো মতো পাচ্ছেন না। তবে যারা আগে ভাগে বুকিং করে রেখেছিলেন, তারা বলছিলেন যে ট্রেনের টিকিট কাটা সহজ প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পেরেছেন। সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া। তবে ঢাকা ছাড়ছেন এখনো বেশ কিছু মানুষ। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বর্জ্য পরিচ্ছন্নতার বিষয়ে আরও জানাতে এলিফ্যান্ট রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনেক।
বর্জ্য অপসারণে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজ সিটি কর্পোরেশন করছে কিনা এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কতটা সন্তুষ্ট এই বিষয়ে? মারফি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং তারা বলছেন, এলাকাবাসীরা বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও তাদের দায়িত্ব, তাই তারা নিজেরাই তাদের যেই সমস্ত বর্জ্যগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছেন, বিশেষ করে বাড়ির আঙিনাগুলো। কিন্তু তারপরেও নতুন করে কিন্তু কোরবানি হচ্ছে, ঈদের 3 দিন পর্যন্ত কিন্তু কোরবানি চলতে থাকে, তাই সেই নতুন বর্জ্যগুলোও কিন্তু সরিয়ে ফেলার জন্য সিটি কর্পোরেশনের যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্যমান দেখেছি। এই মুহূর্তে আমি একটু যদি দেখাই যে কিছুক্ষণ আগেই এখানে একটা কোরবানি সংগঠিত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ 15 মিনিট হবে হয়তো, এই 15 মিনিটের ভেতরেই যেই আবর্জনাগুলো ছিল তারা স্ব-উদ্যোগেই এখানে পরিষ্কার করেছে। সিটি কর্পোরেশনের লোকেরাও এসেছে। ঠিক যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি তার একটু পাশেই একটা বিশাল বড় ময়লার স্তূপ ছিল। সিটি কর্পোরেশনের তৎপরতায় সেটিও কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত তৎপরতা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক প্রয়োজন ছিল শহর কেন্দ্রিক, সেগুলো কিন্তু চলছে। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম, বিভিন্ন এলাকাতে একটু যদি সরু হয় সেক্ষেত্রে সেখানে সিটি কর্পোরেশনের যে বড় গাড়িগুলো সেগুলো ময়লা নিয়ে এসে সেগুলোকে রাখতে হচ্ছে বড় সড়কে, সেখান থেকে কিন্তু ময়লা অপসারণ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছুটা সময় সাপেক্ষ হয় এবং দিনের মধ্যে 2 বার কিন্তু সেই কার্যক্রমকে ত্বরান্বিত করার চেষ্টা করে যাচ্ছে সিটি কর্পোরেশনের লোকেরা। এবং স্থানীয় যারা আছেন, যারা এখানে কোরবানি দিচ্ছেন, তারা কিন্তু ব্যাপারটা নিয়ে বেশ সন্তুষ্ট। বিশেষ করে সিটি কর্পোরেশনের যে কাজ গতবারের তুলনায় এইবারের কাজ আরও ত্বরান্বিত হচ্ছে এবং সবাই নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। সিটি কর্পোরেশনের একজনের সঙ্গে আমরা কথা বলেছি, একজন কর্মীর সঙ্গে কথা বলেছি। তিনি বলছিলেন যে তাদের বিশ্রামের কোনো সুযোগ নেই, একই রাস্তা পর্যন্ত তারা ঘুরে বেড়াচ্ছেন এবং যেখানেই অল্প সংখ্যক তারা বর্জ্য দেখতে পাচ্ছেন সেখানে ছড়ায় সেই পদ্ধতি এবং কার্যক্রম যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। এলাকাবাসীরা নিজেদের বাড়ির আঙিনার পাশাপাশি সড়ক পথে যেখানে তারা কোরবানি দিচ্ছেন সেখানেও কিন্তু কার্যক্রমগুলো করানো সম্ভব, অর্থাৎ নিজেদের স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত কাজগুলো করা সম্ভব সেগুলো তারা করছেন। সবকিছু মিলিয়ে মারফি আমি আসলে বলতে পারি যে যেমনটা আপনারা শুরুতেই শুরু করেছিলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেই জায়গা থেকে ধারণ করেই আসলে মুসল্লিরা নামাজের পরে কোরবানির পরবর্তী যে সমস্ত কার্যক্রম সেটা গতকালকে এবং আজকে করে যাচ্ছেন। বেশ তৎপর মারফি। জি, অনেক শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ঈদের পরের দিনেও পরিবর্তন হয়নি চামড়ার দামে। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে। আকারে ছোট হলে দাম নেই বললেই চলে। মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দরপতন হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ আড়ত মালিকরা। এদিকে সরবরাহ কম থাকায় পোস্তায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগৃহীত হয়নি। অর্থ সংকটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। সকালে চামড়া নিয়ে পোস্তায় আসেন মোহাম্মদ হারুন। দুটি গরুর চামড়ার দাম 1,500 টাকা দাবি করলেও আড়তদার 500 টাকা দিতে চান। দামে বনিবনা না হওয়ায় চামড়া নিয়ে ঘুরতে থাকেন তিনি। অবশেষে সেই চামড়া বিক্রি করেন মাত্র 400 টাকায়। এক দোকানে গেছি 200 টাকা বলছে, আরেক দোকানে লোক নাই, আইসা পড়ছি এই দোকানে 200 টাকা বলছে, এরপরে এখন আবার 300, পরে আবার 400। 1600 টাকা দিয়ে 3টি চামড়া কিনে এক মৌসুমি ব্যবসায়ী পোস্তায় আসেন বিক্রি করতে, কিন্তু এখানে দাম পান মাত্র 900 টাকা। শুধু মৌসুমি ব্যবসায়ী নয়, এবার চামড়ার দামে হতাশ। 500 টাকা করে 2টা 1000 টাকা কিনছি, আর একটা কিনছি 600 টাকা, আর এখন মার্কেটের দাম কইতে আছে 3টায় 900 টাকা। গভর্নমেন্ট এবার ইয়া বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না, আমরা ওরকম দাম পাই নাই। আগের মতন দাম পাওয়া যায় না তো, আগে যে আমি বেচছি ওমে বেচতে পারি না, আগে বেচছিলাম ভালোভাবে। ঈদের দিন মাঝারি আকারের একটি গরুর চামড়া বিক্রি হয়েছে 300 থেকে 500 টাকার মধ্যে। ঈদের পরদিনও অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যদিও আড়ত মালিকদের দাবি ন্যায্য দামেই চামড়া কিনেছেন তারা। লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনতে না পারার কথাও জানান অনেকে। একটা 1 লক্ষ টাকার গরু আর 20,000 টাকার গরুর সাথে যদি চামড়া একই দাম বিক্রি করছেন তাহলে কি হবে? আসল তো সমস্যা হলো বেচবে কার কাছে, টেনারিয়ালারা তো কিনবে না, টাকা এদিক থেকে চামড়া কিনে নিয়ে যায় আর টাকা দেয় না ঠিক মতন। আমাদের টার্গেট ছিল আপনার 3,000 4,000-এর মতো, কিন্তু আমরা আসলে 2,000-ও করতে পারিনি, অ্যাচিভ করতে পারিনি। পোস্তায় এবছর 80,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও ঈদের দিন সংগ্রহ হয়েছে 50,000 পিস। বাকি দুদিনে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
তবে এতটা দরপতনের সদুত্তর দিতে পারেননি তিনি। দামটা আমরা চেষ্টা করেছি সরকারের যে বেঁধে দেওয়া দামটা সেটাতেই বিক্রি কিনি করার জন্য, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যার যার পলিসি টেকনিক অনুযায়ী বিজনেস করেছে। কোনো চামড়াকে তার প্রয়োজন বাড়িয়ে নিয়েছে, কোনো চামড়া প্রয়োজন নেই ওটাকে কমিয়ে নিয়েছে। চামড়া বেসিক্যালি বিক্রি হয় কিন্তু স্কোয়ার ফিটে, আমরা কিন্তু স্কোয়ার ফিট মেজারমেন্ট করে নেওয়া হয়। তো মৌসুমি ব্যবসায়ী তারা তো আসলে এটার উপরে এক্সপার্ট না, এটার উপরে যথেষ্ট তাদের অভিজ্ঞতা নাই। নগদ অর্থের সংকট এবং ট্যানারি থেকে পাওনা টাকা আদায় করতে না পারায় অনেকেই চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ 5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ 80 লাখ করে। হোল দ্য ইয়ারে বিজনেসের পরে 1 কোটি টাকা আমি পাবো ট্যানারিদের কাছে 5%, দ্যাটস মিন কত হলো 5 লাখ টাকা। এটা কি শোভা পায়? এটা কি মানায়? এটা দিয়ে কি ব্যবসা করা সম্ভব? পোস্তার আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে হিমায়তপুরের ট্যানারি শিল্পনগরীতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চামড়া সংগ্রহের কার্যক্রম সম্পর্কে জানাবেন সহকর্মী রিমন রহমান, তিনি রয়েছেন আমিন বাজার আড়তে। রিমন, পোস্তার আড়ত দ্বারা তো সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ করতে পারেনি, তো সেখানকার এখন কি অবস্থা দেখছেন? মারফি, আমিন বাজারের অবস্থাও একই রকম। এখানে যে লক্ষ্যমাত্রা ছিল তা কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ এখানে যারা চামড়া কিনছেন আড়তদাররা, তারা যেটি বলেছেন যে গতকাল থেকে এ পর্যন্ত মাত্র 4.5 থেকে 5 হাজারের মতো চামড়া কিনেছেন, কিন্তু প্রতি বছর এই পরিমাণ আরও বৃদ্ধি পায়। কারণ হিসেবে তারা বলছেন যে এখানে চামড়া এবার কম এসেছে, পাশাপাশি যে বিক্রি মূল্য সেটি নিয়ে একটি সংকট রয়েছে, যে কারণে চামড়ার কিন্তু এখানে একটি সংকট তৈরি হয়েছে। এখানে যারা আড়তদার এবং আজকেও অনেকে বিক্রি করতে আসছেন চামড়া, আজকে অনেক জায়গায় কোরবানি হয়েছে, সেসব চামড়ার কিন্তু মূল্য নিয়ে বিরোধ রয়েছেই। অর্থাৎ যারা বিক্রি করতে আসছেন তারা একটু বেশি দাম চাচ্ছেন, কিন্তু এখানে যারা রয়েছেন আড়তদার তারা কম দাম দিচ্ছেন। চামড়ার দাম আজকেও কিন্তু কম। এখানে আমি দেখেছি যে 300 টাকার মধ্যেই কিন্তু চামড়া বেচে কেনা হচ্ছে। ক্ষোভ রয়েছে যারা মৌসুমী ব্যবসায়ী বা যারা চামড়া নিয়ে আসছেন তাদের মধ্যে ক্ষোভ যে তারা বেশি দামে চামড়া নিয়ে এসেছেন কিন্তু এখানে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং এখানে যারা আড়তদার তাদের যে যুক্তি সেটি হচ্ছে যে লবণ এবং কেমিক্যালের যে দাম সেটি অনেক বেড়ে গিয়েছে, যে কারণে তারা বেশি দাম দিতে পারছেন না। পাশাপাশি শ্রমিকদের যে মজুরি সেটিও বেড়ে গিয়েছে এবং চামড়ায় এক ধরনের রোগ রয়েছে, সেই রোগের কারণেও কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে, যে কারণে সার্বিকভাবে বলা যায় যে আসলে আজকে পর্যন্ত যে আমিন বাজারে সেখানে সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু নিশ্চিত হয়নি। পাশাপাশি যে চামড়ার যে মূল্য সেই মূল্যটাও কিন্তু সঠিক মূল্যও কিন্তু এখানে যারা বিক্রি করতে আসছেন তারা পাচ্ছেন না। মারফি। রিমন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীর মগবাজারে রাত দিন মেডিকেলে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে কাল এই প্রতিবেদন দেয়া হবে। এই ঘটনায় ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাজধানীর আদ্দিন হাসপাতালে গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। অস্বাভাবিক মৃত্যুর এ ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ জানতে সেদিনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনার উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে সংগ্রহ করা আলামত থেকে তদন্ত চলছে। তৈরি করা হয়েছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। তদন্ত শুরু হয়েছে মাত্র, যেহেতু তদন্ত মাত্র শুরু হয়েছে এখনো আমরা ওই পর্যন্ত আসলে পৌঁছানো আমাদের সম্ভাবনা। জানেন, আমরা সুযোগ পেয়েছি শুধুমাত্র গতকাল ঈদের দিন, আর তদন্ত কার্যক্রম চলমান। যদি কোনো কিছু পেয়ে যাই সেটা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে আমরা শেয়ার করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি হাসপাতালের নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মের তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়ার্ডের পরিবেশ, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্ত কমিটি। শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আমাদের এখনো হাতে আসে নাই, কিন্তু তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে ত্রুটি আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। মৃত শিশুদের পরিবারগুলো বরাবরই অভিযোগ করছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে। তবে এ বিষয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা হবে, এই প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালীবাড়ি বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ। আমরা কোনো রাজনৈতিক চাপ কখনোই সৃষ্টি করব না এবং কাউকে করতেও দেবো না। এই কথাটা মনে রেখে সকলকে সঙ্গে নিয়ে প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে, কারণ এটা ঠাকুরের প্রাইড, এটা ঠাকুরের গৌরব যে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। অতীতের তুলনায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এবার হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, যানজট নিয়ন্ত্রণে ছিল, কেউ আগের মতো ঈদের দিন বাড়িতে পৌঁছায়নি। রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়ে যাবে না, বিদেশেও এরকম নজির নেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর কিনা সেটা গুরুত্বপূর্ণ। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি। রিজভী আরও বলেন, 30 মে জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। আগামীকাল সকাল 11টায় জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। অতীতের অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো। কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি। নিষিদ্ধ হলেও তা থোড়াই কেয়ার করছে অনলাইন জুয়ারিরা। বেটিং সাইটে বিজ্ঞাপনে সয়লাভ সোশ্যাল মিডিয়া, ক্রিপ্টোকারেন্সিতে বেচাকেনা চলছে এসব ওয়েবসাইট। জুয়া চক্রের কয়েকজনকে মাঝে মধ্যে গ্রেফতার করা হলেও প্রসার ঠেকানো যাচ্ছে না। সরকার বলছে, জুয়া প্রতিরোধে শিগগিরই আধুনিক আইন প্রণয়ন হবে, তবে নিরবচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থা জোর দিচ্ছেন প্রযুক্তিবিদরা। মাসুম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। টাকা ডিপোজিট করার পরে আর কি প্রেডিকশন করা লাগে, এটা হচ্ছে মেইন। তারপরে বিটটা করা লাগে, পুরোটাই লাখের উপরে প্রেডিকশনের উপর। দেশ জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। বেটিং গেমিং করে সহজে টাকা আয়ের নেশায় বুঁদ তরুণ সমাজের অনেকে। কিন্তু আসলেই কি বাড়তি আয়ের মাধ্যম অনলাইন জুয়া? আপনি যে বেটটা জিতেন, তো বেটটা জিতার পরে ওই হিসাবটা থাকে ওদের কাছে যে আপনি কত জিতছেন, কত হারছেন, কত টাকা ঢুকাইছেন। কিন্তু লাভ সবাইকে দেয় না। লাভ দেয় মনে করেন 1000 মানুষের ভিতরে মাত্র 5 জন অনেক ভালোভাবে লাভ পাবে, কিন্তু বাকি যে 995 জনের টাকাটা রাখা দিবে। ফেসবুক, ইউটিউবে ঢুকলেই চোখে পড়ে গেম খেলে বেটিং করে টাকা উপার্জনের বিজ্ঞাপন, যেখানে দেখা মেলে দেশীয় তারকাদের মুখ। আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলে বেটিং সাইট কেনা বেচা। সাইট তৈরি করে এমন একজনের সাথে ক্রেতা সেজে কথা হয় যমুনা টেলিভিশনের। জানালেন, সাইট কিনতে হলে তাকে পেমেন্ট করতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। আমি বাইন্যান্স থেকে আপনাকে নাম্বার দিব, ওরা কল দিবেন, বলবেন যে আমি টাকা পাঠাতেছি, আপনি টাকা দিয়ে দেবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে হবে। আমি অনেক ডলার কিনে নিব, বাট আমরা পার্সোনাল ডকুমেন্টে কখনো পেমেন্ট নিই না, কারণ ভাই আমাদের অনেক কয়টা সাইট চলতেছে মার্কেটে। আপনিও সেফে থাকবেন, আমিও সেফে থাকবেন। বাতলে দিলেন বেটিং সাইট চালিয়ে বড়লোক হওয়ার পথ। এখন যেরকম আছেন টাকাগুলো এইভাবে চলাফেরা করবেন। পারলে সাজেস্ট করবো যে কিছু টাকা হয়ে গেলে বাইরে দেশে বড় কান্ট্রিতে চলে যাবেন, 1-2 বছর
থাকবেন, তারপর দেশে এসে আপনার বাড়ি কার যত ইচ্ছা করেন, সমস্যা নেই। মাঝে মাঝে অনলাইন জুয়ায় জড়িতদের গ্রেফতারের কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা বিভাগগুলো। সম্পৃক্ততা মেলে বিদেশি নাগরিকদেরও। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বেটিং ও জুয়া প্রতিরোধে একটি আধুনিক আইন প্রণয়নে কাজ করছে সরকার। জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। আমরা যুগ উপযোগী একটা আইন আনতে পারবো বেটিং এবং জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া এগুলোকে অ্যাড্রেস করার জন্য। তবে শুধু আইন প্রণয়নেই সমাধান দেখছেন না প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এসব চক্রকে মোকাবিলায় দরকার নিরবচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থা, পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ তাদের। একজনকে আপনি 5 বছর ট্রেনিং দিয়ে বয়স্ক লোককে আপনি যা শেখাতে পারবেন, একটা 12 বছর বা 15 বছরের ছেলে বাসায় বসে বসে আসলে এই ধরনের অন্যায় দেখা গেল আধা ঘন্টায় বের করে ফেলেছে, যে কোথা থেকে আসতেছে, কোন আইপি থেকে আসতেছে, কোন লোক করতেছে, কোথায় টাকা জমা হচ্ছে। সে গিভ দেম এ অপশন টু হেল্প দ্য গভর্নমেন্ট, যেটা হয়তো একটা খুব ভালো পার্টনারশিপ হতে পারে। আলাদা একটা ডিপার্টমেন্ট দরকার, আলাদা একটা টিম দরকার, যেই টিমের কাজই হবে সারাদিন তারা এটা মনিটর করা। এই অনলাইন যে গেমিংগুলো হয় এটার মাধ্যমে কিন্তু অনেক সময় মানি লন্ডারিং হয়, তো এইখানে বাংলাদেশ ব্যাংকেরও একটা রোল আছে। তবে মনিটরিংয়ের নামে নাগরিকদের ব্যক্তিগত তথ্যে যেন সরকার নজরদারি না করে সে বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ব্যান সাইট সেগুলোকে বন্ধ করা, কিন্তু সরকার যদি এখন সিটিজেনরা কি করছে সেটার দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু এটা পুলিশি রাষ্ট্র হয়ে যাবে। সো এই ব্যালেন্সটা কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে। একে তো নিষিদ্ধ জুয়া, তার উপর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাচার, এসব ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। উৎসবের ছুটিতে আনন্দে মেতেছেন নগরবাসী। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন তারা। এরই মধ্যে শিশুদের জন্য পছন্দের শীর্ষে জাতীয় চিড়িয়াখানা। এবছর প্রাণীদের মধ্যে বিশেষ আকর্ষণ ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগই খাঁচার সামনে জড়ো হয়েছেন। এছাড়া সমবয়সী দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানর, হরিণ, জলহস্তী সহ বিভিন্ন বন্যপ্রাণী। শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মুষটা দেখতে আসছি, সিংহ দেখতে। সিংহ তো পশু রাজা। বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, বান্দর দেখা যায়, হরিণ দেখা যায়। চিড়িয়াখানায় আমরা বানর দেখলাম, ভাল্লুক, তারপর ক্যাঙ্গারু, জিরাফ, হাতি ইত্যাদি। এবার যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। সিলেট তো বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, তো এখানে যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেখানে ভ্রমণ পিপাসুদের পদচারণা ঠিক কতটা? মাহফিল ঠিকই বলেছেন। কেউ এরকম বড় ছুটির দিন কিংবা ঈদ অন্যান্য ছুটির দিনে সিলেটে ঘুরতে আসবে না এরকম পর্যটক পাওয়া খুব কঠিন। কারণ একটু দেখাতে চাই আপনাকে সিলেটে আসলে কেন আসে। আমরা এই মুহূর্তে রয়েছি সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সেখানকার চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই, যে এই যে উপরে পাহাড় রয়েছে, স্বচ্ছ জলধারা পাথরের উপর দিয়ে নেমে আসছে, সেখানে বসেই পর্যটকরা তাদের যে স্বর্গীয় সুখ অনুভব করছেন। মূলত তারা এই স্বচ্ছ জলধারা এবং শীতল পানিতে দীর্ঘক্ষণ বসে তাদের দিনের যে ক্লান্তি সেটা মিটিয়ে নিচ্ছেন, এবং এইরকম একটি অনুভূতি পাওয়ার জন্য সবসময়ই পর্যটকরা এখানে আসেন। এবং যারা সিলেটে আসেন বারবারই কিন্তু এই সাদা পাথরে আসেন। আজও তেমনটাই দেখছি। বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে সিলেটে পর্যটন কেন্দ্র এই মুহূর্তে সবচেয়ে বেশি আকর্ষণ যেখানে রয়েছে এটি হলো সাদা পাথর। এর মূল কারণ রয়েছে এখানকার যোগাযোগ ব্যবস্থা, এখানে এসে আনন্দ উপভোগ করার যে ব্যবস্থাটা সেটা খুবই সুন্দর, এবং সে কারণেই পর্যটকরা এখানে বেশি আসেন। এছাড়া জাফলং সহ অন্যান্য যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু পর্যটকরা ভিড় জমিয়েছে। তবে ঈদের দ্বিতীয় দিন হিসেবে সেখানকার পর্যটন কেন্দ্রগুলোতে এই মানুষের ভিড় একটু কম। তবে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন যে আগামীকাল থেকে আরও 2 দিন পর্যটকদের ঢল নামবে, এবং তারা প্রত্যাশা করছেন আজ যত সংখ্যক পর্যটক এখানে
আসছে। আগামীকাল এবং তার পরের দিন আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসবেন। মারফি, মানুষের ঢলটি কতটা আমরা দেখছিলাম। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বৃদ্ধি করতে একটি সমঝোতা স্মারকে একমত যুক্তরাষ্ট্র ও ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। এই সময়সীমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরানের সমৃদ্ধিকৃত ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়টি। যুদ্ধ শুরুর পর এই সমঝোতা স্মারক নিয়ে ঐকমত্যকে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি বলছেন মার্কিন কর্মকর্তারা। তবে এই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের 4 থেকে 6 সপ্তাহের লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ সময়সীমা পেরিয়েছে 3 মাস। সাময়িক যুদ্ধবিরতি হলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি এখনো, কমেনি উত্তেজনার পারদ। এরই মাঝে মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে 60 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক বা এমওইউতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের আলোচকরা। এই সময়সীমার মধ্যেই আলোচনা হবে বিভিন্ন ইস্যুতে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর ইস্যু। পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়টিও রয়েছে। সমঝোতা অনুসারে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করতে পারবে না তেহরান। 30 দিনের মধ্যে সরাতে হবে সব মাইন। বিনিময়ে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইরানের জব্দকৃত তহবিলও ছাড় পাবে। ইরানে বিভিন্ন পণ্য ও মানবিক সহায়তাও পাঠাবে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গেল মঙ্গলবারই একমত হয়েছিলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। ইরানের শীর্ষ নেতৃত্বও দিয়েছে অনুমোদন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে আরও কিছুদিন ভাবতে চান তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।